আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৩৫। পরবর্তী দিনগুলোতে বুকের ভেতর থেকে উঠে আসা নিকিতার প্রতি নতুন কচি ভালোবাসাটাকে রায়হান জোর করে চেপে রাখল। কোমল অনুভূতির গলা টিপে ধরল নির্মমভাবে, যেন তা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। শর্মির প্রতি বিশ্বাসঘাতকতা করার মতো অন্যায় সে করতে চায় না, তাই নিকিতার দিকে চোখ তুলে তাকানোরও সাহস দেখায় না। ভয় পায় পাছে চোখের ভাষায় সব কিছু ফাঁস হয়ে যায়। নিকিতার ডায়েরিগুলো, সেই লাল হলুদ মলাটের খাতাগুলো তাকে ডাকে। কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে চায় সেই পাতায় পাতায় লেখা কথাগুলোর কাছে। মন ছটফট করে, হাত বাড়িয়ে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, কিন্তু না। রায়হান নিজেকে সংযত করে। সে ডায়েরিগুলো খুলে দেখে না, পড়ে না, শুধু সযত্নে লুকিয়ে রেখেছে, একটা অমূল্য সম্পদের মতো, যা হারানোর ভয়ে সে সারাক্ষণ সতর্ক। ফেলে দেওয়ার মতো স্পর্ধা তার হৃদয়ে নেই। শর্মিকে সে মন প্রাণ ঢেলে যত্ন করে, প্রেমিকের মতো আচরণ করে। তবুও হৃদয়ের কোনো এক নিভৃত কোণে, যেখানে কেউ উকি মারতে পারে না, সেখানে নিকিতার নামটা ফুলের মতো ফুটে রইল। যে ফুল কখনো ঝরে যায় না, শুকিয়েও যায় না। মাত্র কয়েক বছর বয়স তার, অথচ সে যে দ্বন্দ্বের সঙ্গে লড়াই করছে তা অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরও সাধ্যের অতীত। কি যন্ত্রণা, কি সংযম! প্রতিটি মুহূর্তে নিজেকে সামলে রাখার চেষ্টা। মনের ভেতর একটা ঝড় বইছে, অথচ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। এদিকে পড়াশোনা নিয়েও টানাপোড়েন। কয়েকদিন পরই অর্ধবার্ষিক পরীক্ষা। বইয়ের পাতায় চোখ রাখলেও মন ভেসে যায় অন্য কোথাও। গণিতের সূত্রগুলো মনে করতে গিয়ে হঠাৎ নিকিতার মুখটা মনে পড়ে যায়। ইতিহাসের তারিখগুলো মুখস্থ করতে গিয়ে শর্মির প্রতি দায়বদ্ধতার কথা মনে পড়ে। তবুও চেষ্টা করে যাচ্ছে। একদিকে ভালো ফলাফল করার তাগিদ, অন্যদিকে শর্মির প্রতি সৎ থাকার প্রতিজ্ঞা। এই দুয়ের মধ্যে রায়হানের দিন কাটছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে প্রতিজ্ঞা করায়, আজ থেকে আর নিকিতার কথা ভাববো না। কিন্তু সন্ধে নামতে না নামতেই সে প্রতিজ্ঞা ভেঙে চুরমার হয়ে যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার নতুন করে প্রতিজ্ঞা করে, কাল থেকে সত্যিই আর ভাববো না। বাইরে থেকে দেখলে সে একজন সাধারণ কিশোর, ভেতরে ভেতরে সে লড়াই করছে নিজের সঙ্গে, নিজের অনুভূতির সঙ্গে। এক অসম যুদ্ধ, যেখানে জয় পরাজয়ের সীমারেখা অস্পষ্ট। তবু সে লড়ে যাচ্ছে নিজের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে। সে জানে এই যুদ্ধে হেরে গেলে হারিয়ে যাবে তার সততা, হয়ে যাবে মায়ের মতো। তবে বিধাতা চাননি রায়হান আর বেশি দিন তার মনের গহীন গুহায় লুকিয়ে রাখুক এই অন্তর্দ্বন্দ্বের দাবানল। তিনি চাইলেন সেই আগুন এবার দাউ দাউ করে জ্বলে উঠে, তারপর ফুস করে নিভে যাক। তাই যখন রায়হান ভাবছিল জীবন নদীর মতো বয়ে চলেছে, ঠিক তখনই হঠাৎ করে তার জীবনে এসে পড়ল নাটকীয় মোড়। সেদিন বিকেলের আলো ম্লান হয়ে আসছিল। ছুটির দিনের নিস্তব্ধতায় ডুবে যাওয়া মাঠটিতে বসে আছে রায়হান আর একরামুল। দূরে পাখিদের কলরব ক্রমশ থেমে আসছে, সন্ধ্যার আগমনী বার্তা বহন করে। একরামুল গলা খাকারি দিয়ে শুরু করলো, কণ্ঠে অস্বস্তির সুর। রায়হান, তোকে কিছু বলতে হবে, কিন্তু জানি না কিভাবে বলবো। রায়হান বন্ধুর দিকে তাকালো। একরামুল একটু ইতস্তত করে বলল, মনে হচ্ছে কথাগুলো খুঁজে পাচ্ছে না। শর্মি সম্পর্কে কিছু কথা জানতে পেরেছি। রায়হানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কি কথা? একরামুল ধীরে ধীরে কথা বলতে লাগলো, তার চোখে বেদনার ছায়া। কোচিংয়ে নাইম বলে একটা ছেলে পড়ে, খুব মেধাবী, বাবা ভীষণ ধনী লোক। আসলে বন্ধুদের সঙ্গে থাকার জন্যই সে ওখানে পড়ে। ওর সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। রায়হান মাথা নাড়ল, তার চোখে প্রশ্নের ঝড়। তো? সে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। একরামুল একটু থেমে গেল,
পরের কথাগুলো বলতে তার জিভ অবশ হয়ে আসছে। শর্মি নাকি আগে ওর সঙ্গে খুব বন্ধুর মতো ছিল। সে আবার থামলো, কিন্তু আমি যাওয়ার পর থেকে শর্মি ওর সঙ্গে তেমন কথা বলে না। নাইম শর্মিকে পছন্দ করত, শর্মির হাবভাবও পজিটিভ ছিল। হঠাৎ রায়ানের ভ্রু কুঁচকে গেল, তার চোখে সন্দেহের কালো মেঘ জমতে শুরু করলো। তুই কি বলতে চাইছিস? একরামুল একটু থেমে বলল, শর্মি আমাদের বলেছে ও কিছুদিন আগে কোচিংয়ে ভর্তি হয়েছে, কিন্তু ও প্রায় 1 বছর ধরে ওখানে পড়ছে। রায়ানের মুখ থেকে অস্ফুট একটা শব্দ বের হলো। সে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল বন্ধুর দিকে, বিশ্বাস করতে পারছে না শোনা কথাটি। একরামুল চাপা স্বরে বলতে লাগলো, শর্মির নিজের একটা আইফোনও আছে, লেটেস্ট মডেল, অথচ আমাদের বলেছে ওর ফোন নেই, মায়ের ফোনে কথা বলে। রায়ানের মুখ শুকিয়ে গেল। সে কোনো রকমে বলল, কণ্ঠে বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব, তুই কি করে জানলি এসব? একরামুল একটু অস্বস্তি নিয়ে বলল, আমি নিজের চোখে দেখেছি, যদিও আমার সামনে ব্যবহার করে না। ওর ফেসবুকে আপলোড করা সুন্দর সুন্দর ছবিগুলো কাজিনের ফোন না, নিজের ফোন দিয়েই তোলা। কোচিংয়ের অন্য ছেলেমেয়েরাও তাই বলেছে। রায়ান শটান করে উঠে দাঁড়ালো, তার চোখে বিভ্রান্তি, রাগ আর ব্যথার বিস্ফোরণ। সে প্রায় চিৎকার করে বলল, শর্মি এমন কেন করবে? ভুল বোঝাবুঝি হচ্ছে নিশ্চয়ই। সে নিজেকেই বোঝাতে চাইছে। একরামুল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বন্ধুর কাঁধে হাত রাখল, তার চোখেও দুঃখের ছায়া। আমি জানি এটা তোর জন্য কতটা কঠিন, তবে আমি মিথ্যে বলছি না। এগুলো আমি আজ জানিনি, ধীরে ধীরে সব যাচাই বাছাই করে শিওর হয়েছি, এরপর তোকে বলেছি। বিশ্বাস কর, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ও আমাদের কত ভালো বন্ধু, কত আহ্লাদ করি সবাই, আর ও শুধু তোকে নয়, আমাদের সবাইকে মিথ্যা বলে। কেন বলে কে জানে? রায়ান ঝাটকা দিয়ে একরামুলের হাত সরিয়ে দিল, তার চোখে রাগ আর ব্যথা। আইফোন থাকতেই পারে, কোচিংয়ে আগে থেকে পড়তেই পারে, না হয় দুটো দুটো মিথ্যা বলল, তাতে কি আসে যায়? রায়ানের কথা জড়িয়ে আসছিল। সত্যিই তো, প্রেমিককে ফোন সম্পর্কে মিথ্যা কেন বলবে? এখন তো প্রেমিক প্রেমিকা ফোনেই চ্যাট করে, যোগাযোগ রাখে। কোচিং নিয়েও এত নাটকীয়তা কেন? কিসের জন্য? এর যুক্তি কি? একরামুল কি সত্য বলছে? একরামুল নরম স্বরে বলল, আমি তোর বন্ধু, তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু সত্যিটা জানানো দরকার ছিল। রায়ান কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর হঠাৎ ছুটে পালাতে শুরু করলো। একরামুল চিৎকার করে ডাকলো, রায়ান শোন! রায়ান শুনল না, সে ছুটতে ছুটতে মাঠের বাইরে চলে গেল। বাড়ি ফিরে সে অস্থির হয়ে পড়ে, তার হৃদয় ধুকপুক করছে, মনের মধ্যে আশঙ্কা। সে দ্রুত হাতে শর্মিকে কল করল। প্রথম কল, কোনো সাড়া নেই। দ্বিতীয় কল, নীরবতা। তৃতীয় কলে অবশেষে রিসিভ হলো। শর্মির কণ্ঠস্বরে বিরক্তি মিশেছিল। কতবার বলেছি কল দেবে না? এইমাত্র মা রুম থেকে বেরিয়ে গেল, একটু আগে হলে ধরা পড়ে যেতাম, প্লিজ মেসেজ দাও। লাইন কেটে যাওয়ার শব্দটা রায়ানের কানে বাজ পড়ার মতো শোনালো। সে হতাশ হয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো, তার আঙুল কাঁপছিল যখন সে টাইপ করলো। আর কত মিথ্যে বলবে শর্মি? কয়েক মুহূর্তের নীরবতা, তারপর শর্মি লিখলো, কি মিথ্যে বলেছি? তুমি কি বলতে চাইছো? ফোনটা তোমার নিজের, তাই না? তোমার মায়ের নয়। মেসেজটি পড়ে শর্মির হৃদস্পন্দন বেড়ে গেল। রায়ান কি করে জানলো? কি উত্তর দেবে সে ভাবছিল। তখন রায়ান মিথ্যে করে বলল, একরামুলের কাছে প্রমাণ আছে। শর্মির হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম হলো। রায়ান আবার লিখল, তার আঙুল কাঁপছে। 1 বছর ধরে কোচিংয়ে পড়ছো, অথচ বলেছ কিছুদিন হলো। কেন এই মিথ্যে শর্মি? কোচিংয়ে পড়া বা নিজের ফোন থাকা তো কোনো অপরাধ নয়। তুমি চুপ থাকলে বুঝতাম, হয়তো বলতে ভুলে গেছো, কিন্তু তুমি বারবার মিথ্যে বলেছ। কেন? কেন চাও না স্কুলের বাইরেও আমার সঙ্গে যোগাযোগ রাখতে, একসঙ্গে পড়তে? শর্মি ধীরে ধীরে টাইপ করলো, কোচিংয়ে একজন টিচার বাবার পরিচিত, তাই চাইনি, তুমি জানো। আর ফোন আমার, এটা সত্যি। সব সময় যোগাযোগ রাখলে যদি কখনো ধরা পড়ে যাই, সেই ভয়ে মিথ্যা বলেছি। তুমি আমার বাবা মাকে চেনো না রাইয়া, তাদের কাছে এসব অন্যাদের সমান। রাইয়ান এই উত্তরে কিছুটা বিভ্রান্ত হলো। সে আবার লিখল,
ফোনে যোগাযোগ রাখলে ধরা পড়ার সম্ভাবনা আছে, এই কথা বললে আমি তো মেসেজই দিতাম না। আর কোচিংয়ে পরিচিত মানুষ আছে জানলে আমি নিজেই ভর্তি হতাম না। তোমার এতটুকু আস্থা ছিল না আমার ওপর? দীর্ঘ সময় নীরবতা। শর্মি কি লিখবে বুঝে উঠতে পারছিল না। অবশেষে কাপা হাতে সে টাইপ করলো, সরি রাইয়ান, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তোমাকে আঘাত দিয়েছি, কিন্তু বিশ্বাস করো এর পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু ভয় পেয়েছিলাম, আমাদের এই সম্পর্কটা হারাতে চাইনি। রায়ান কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর ধীরে ধীরে প্রতিটি শব্দ বেছে বেছে টাইপ করলো। আমি তোমাকে বুঝতে চেষ্টা করছি শর্মি, সত্যি বলতে কি আমি চাই তোমাকে বিশ্বাস করতে, কিন্তু এই মিথ্যেগুলো আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলেছে। আমি জানি না কিভাবে আবার তোমাকে বিশ্বাস করব, কিভাবে সেই দেয়াল ভেঙে ফেলবো। শর্মির চোখে জল এসে গেল। আমি জানি আমি তোমার বিশ্বাস হারিয়েছি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমার কাছে মিথ্যে বলবো না। আমি প্রমাণ করব যে আমি পরিবর্তিত হতে পারি। রায়ান গভীর শ্বাস নিল। শর্মির কথায় একটা আন্তরিক অনুনয় আছে, তাতে কী বা লাভ? সন্দেহের বীজ তো তার মনে অঙ্কুরিত হয়েই গেছে। সে ভাবল, মিথ্যে বলেছে, ঠকায়নি তো, তবে কেন এত অস্বস্তি লাগছে? ঠকানো শব্দটা মাথায় আসতেই রায়ান চুপসে গেল। দিনের পর দিন কেটে যেতে লাগলো। রায়ান ও শর্মির সম্পর্কে একটা অদৃশ্য ফাটল ধরেছে। আগের সেই সহজ সরল কথোপকথন, হাসি ঠাট্টা হারিয়ে গেছে। দুজনেই চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু কেউই পারছে না। অর্ধবার্ষিক পরীক্ষার আগের দিন রায়ান শর্মির ফেসবুক অ্যাকাউন্টের প্রতিটি লাইক, কমেন্ট, পুরনো পোস্ট নতুন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রতিটি ছবি, প্রতিটি স্ট্যাটাস তার কাছে সন্দেহজনক মনে হলো। একদিন হঠাৎ করেই সে খুঁজে পেল শর্মির প্রাক্তন প্রেমিকের প্রোফাইল। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা মুচড়ে উঠল। শর্মি তো তাকে বলেছিল সেই প্রথম। সে তৎক্ষণাৎ শর্মিকে মেসেজ করলো, শর্মি, আমাদের কথা বলা দরকার। শর্মি সঙ্গে সঙ্গে ভিডিও কল দিল। কি হয়েছে রায়ান? তুমি আমাকে বলেছিলে আমি তোমার প্রথম, কিন্তু এটা সত্যি নয়। লাইনের ওপারে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শর্মির কাপা গলার কণ্ঠ শোনা গেল, রায়ান, ভুল বুঝছো। রায়ানের কণ্ঠে অপরিচিত কাঠিন্য ফুটে উঠল। শর্মি, আর কতটা মিথ্যের জালে জড়াবে নিজেকে? আমি তোমার প্রোফাইলে সেই ছেলের কমেন্ট দেখেছি, শুধু তাই নয়, তোমার আগের স্কুলের বেস্ট ফ্রেন্ডের আইডিতেও তোমাদের দুজনের কনভারশন দেখেছি। সেখানে তোমরা একে অন্যকে লাভ ইউ বলেছ। এসব কি মিথ্যে? শর্মির মুখ পাংশু হয়ে গেল, তার গলা ভারী হয়ে এলো। তবুও সে বলার চেষ্টা করলো, রায়ান, আমি আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম যদি আমার অতীত সম্পর্কে জেনে যাও তুমি আমাকে ছেড়ে যাও, তাই বলিনি। ওটা এমনি ছিল, তখন প্রেম ভালোবাসা এসব নিয়ে কিছুই বুঝতাম না। কিন্তু এখন। রায়ান তার কথা শেষ হতে দিল না। কিন্তু এভাবে মিথ্যে বলে কি কাউকে ধরে রাখা যায় শর্মি? প্রাক্তন থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেটা নিয়ে মিথ্যা বলা? মানুষ তখনই মিথ্যা বলে যখন তার মধ্যে কোনো না কোনো অসততা থাকে, যখন সে কিছু লুকাতে চায়। তুমি কি লুকাতে চাইছো? শর্মির চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো। সে ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করলো। এভাবে রায়ানের সামনে নিজেকে এত ছোট, এত অসহায় দেখতে হবে, এ কথা সে কখনো ভাবেনি। তার কণ্ঠস্বর কেঁপে উঠল যখন সে বলল, আমি কিছু লুকাতে চাচ্ছি না রায়ান। আমি জানি আমি মিথ্যে বলে ভুল করেছি, কিন্তু প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি প্রমাণ করব যে আমি বদলেছি। এরপর তো আর কোনো মিথ্যা বলিনি। আমি শপথ করছি আর কখনো তোমার বিশ্বাসের অপমান করব না। রায়ান নিরস চোখে শর্মির দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো রাগ নেই, কিছু নেই। তাদের সম্পর্কটা একটা সুন্দর স্বপ্নের মতো ছিল, যা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। সেই স্বপ্নের টুকরোগুলো এখন তাদের পায়ের তলায় ছড়িয়ে আছে, যা কুড়িয়ে আবার জোড়া লাগানো অসম্ভব। সম্পর্কের চির ক্রমশ বাড়ছে। এই চিরের শুরু হয়েছিল অনেক আগেই, যখন রায়ানের মনে নিকিতার প্রতি একটা অজানা আকর্ষণ জন্ম নিয়েছিল। সেই ক্ষীণ আকর্ষণ ধীরে ধীরে বেড়ে একটা গভীর অনুভূতিতে পরিণত হয়েছে। আর শর্মির মিথ্যাগুলো সেই চিরে
শেষ পেরেকটা ঠুকে দিয়েছে। রায়হান ধীরে ধীরে বলল, শর্মি, আমাকে ক্ষমা করতে চাই, সত্যিই চাই, কিন্তু বিশ্বাস সেটা ফিরিয়ে আনা অনেক কঠিন। আমি মিথ্যা সহ্য করতে পারি না। তোমার প্রতি আমার সম্মানটা কমে গেছে। এটা শুধু তোমার দোষ নয়, আমারও। আমাদের দুজনকেই একটু সময় নেওয়া দরকার। তারপর নিজেকে সামলে নিয়ে সে যোগ করলো, আগামীকাল এক্সাম, এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কথা শেষ করে রায়হান কল কেটে দিল। ফোনটা হাতে নিয়ে সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। যদিও সে মনে মনে নিকিতাকে ভালোবাসে, তবুও শর্মির প্রতি বিশ্বাস ভেঙে যাওয়াতে একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। তাদের মধ্যে ভালোবাসা ছিল না, প্রেম ছিল। আর প্রেম হচ্ছে একটা কোমল ফুলের পাপড়ির মতো, একবার ছিঁড়ে গেলে তাকে আর জোড়া দেওয়া যায় না।